করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটার তো বয়স ভালোই হয়েছে, এখনো বিয়ে দিতে পারলাম না। লোকজন নানান ধরনের কথা বলছে। তুমি তো সারা দিন বাড়িতে থাকো, আমি তো হাটে মাঠে বাজারে ঘাটে সব জায়গায় যাই। কত কথা যে আমার শোনা লাগে সেটা তো আর তুমি জানো না গো। আসতে বলো, আসতে বলো, মেয়েটা আবার শুনতে পাবে। আমি চাই না মেয়েটা কোনো রকমভাবে কষ্ট পাক। সবাইকে জানিয়েছি মেয়েকে বিয়ে দেব। কেউ যদি বিয়ে করতে রাজি হয় যেন বাড়িতে প্রস্তাব নিয়ে আসে। তোমার এই কথায় কোনো কাজ হবে না। কেউ ইচ্ছে করে তার ছেলের জন্য কুঁজো মেয়ে ঘরে তুলবে না গো। তুমি এমন করে বলছো কেন? আমাদের মেয়েটা কুঁজো হলেও মেয়েটা কত লক্ষ্মী। আমাদের মেয়ে আমাদের কাছে লক্ষ্মী মনে হয়, মানুষের কাছে তো আর সেটা মনে হবে না। তাদের সুস্থ সবল ছেলের জন্য আমাদের মেয়েকে কোনোভাবেই তারা নেবে না। মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। অনেক কষ্ট করে মা আমার বড় হয়েছে। আমরা দুজনেও তার জন্য অনেক কষ্ট করেছি। কেউ যদি তাকে নিয়ে কিছু বলে আমার কলিজাটা ছিঁড়ে যায়। মেয়েও তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে গো। যদি কোনোভাবে মেয়েটার বিয়ে হয়ে যায় তখন যে আমরা কিভাবে থাকবো? পুজো হোক বা যাই হোক, মেয়ে তো আমাদেরই। সেসব কথা আমি মনেও আনতে পারি না, জানি না কি করব। মা, আমাকে ডাকছো নাকি? শিউলি বলল তুমি নাকি আমাকে ডেকেছো। তোর সাথে আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে, সেজন্যই ডেকেছি। কি এমন গুরুত্বপূর্ণ কথা বলো তো শুনি মা। আরে, আমাদের গ্রামের ওই পাড়ায় গৌতম আছে না? গৌতম, চিনতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তার আবার কি হয়েছে? তার কিছুই হয়নি। তার একটা মেয়ে আছে না? হ্যাঁ, তার একটা মেয়ে আছে, প্রতিবন্ধী কুঁজো মেয়ে একটা। কি হয়েছে? এই মেয়েটাকে আমি তোর বউ হিসেবে আমার ঘরে তুলতে চাই। তুই কি বলিস? মা, তুমি এসব কি বলছো? তোমার মাথা কি পাগল হয়ে গেছে নাকি? নাকি আমার সাথে তুমি মজা করছো? এসব মজা কিন্তু আমার মোটেও পছন্দ হচ্ছে না। আরে, আমি মজা করছি না, পাগলও হয়ে যায়নি। তুই রেগে যাস না, আমার সব কথাটা শোন। না না মা, এসব কথা আমি শুনতে চাই না। শোন বাবা, আমাদের সংসারের অবস্থা তো তেমন একটা ভালো নয়, ভিক্ষে করার মতো অবস্থা। যদি ওই মেয়েকে তোর বউ হিসেবে আনা যায়, সাথে আমরা ভালো পরিমাণে যৌতুক নিতে পারবো, যার দ্বারা তুই ভালো কিছু করতে পারবি, আমাদের সংসারটাও টিকবে। কিন্তু ওই মেয়ে নিয়ে আমি কিভাবে সংসার করব? আরে না না, তোর সংসার করতে হবে না, নামে মাত্র তোর বউ থাকবে। এমন জ্বালান জ্বালাবো, ভেগে যেতে বাধ্য হবে, দেখে নিস। আচ্ছা ঠিক আছে, সেটা যদি পারো আমার কোনো আপত্তি নেই। আমি আছি তো, আমি থাকতে তোর এত চিন্তা করার দরকার নেই। আমি সব কিছু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। আমি মা হয়তো আর তোর খারাপ চাইবো না। আপনি যে আপনার ছেলের জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, আমার মেয়ে সম্পর্কে সবকিছু জানেন তো? খোঁজ খবর নিয়ে এসেছেন তো? আরে, আমরা সবকিছুই জানি, সবকিছু জেনে বুঝেই এখানে এসেছি। এসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না। না, অনেক সময় দেখা যায় যে ঝোঁকের মাথায় কিছু একটা করে ফেললেন, পরে দেখা যাবে যে এটা নিয়ে অশান্তি, সেটা আমি চাই না। আপনার মেয়ে যে কুঁজো সেটা আমরা জানি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা সব জেনে বুঝেই আপনার মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিতে চাই। আপনারা নিতে চান সেটা বুঝলাম, কিন্তু আপনার ছেলে এ বিষয়ে জানে তো? আমার ছেলের অনুমতি নিয়ে তারপরই এখানে এসেছি। আপনারা যেহেতু সবকিছু জেনে বুঝে এসেছেন, সেহেতু আমাদের আর কোনো আপত্তি নেই। একটা কথা ছিল বেআই মশাই। অবশ্যই বলুন, কি ব্যাপারে কথা বলতে চাচ্ছেন? আপনি তো সবটাই বুঝতে পারছেন, কি আর বলবো। ছেলে আমার হীরের টুকরো, কিছু উপহার সামগ্রী তো দরকার আছেই। আচ্ছা, আপনি যৌতুকের কথা বলছেন? আরে না না, আপনি ভুল বুঝছেন। আমি যৌতুকের কথা বলছি না। যৌতুক তো সেটা যেটা ছেলেকে দেওয়া কিংবা তার পরিবারকে। আমাদের কিছুই দিতে হবে না। যা দেবেন আপনার মেয়ের জন্যই দেবেন, যেন আপনার মেয়ে গিয়ে আমাদের বাড়িতে ভালো থাকতে পারে। তার উপরে বৌমার তো কিছু চিকিৎসা বাবদ খরচপাতির দরকার আছে।
বুঝতেই তো পারছেন। সবটাই বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। একটি মাত্র মেয়ে আমার, সব কিছু ওর জন্যই রেখেছি। যেটা আশা করছেন তার দ্বিগুণ দিয়ে মেয়েকে বিয়ে দেব, তবে মেয়েকে আমার শান্তিতে রাখতে হবে। কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে মানে আমার মেয়ে, বউ হিসেবে নয়, আমার মেয়ে হিসেবেই ওকে রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কবে আপনাদের সুবিধে হয় খবর পাঠাবেন, দিন তারিখ ঠিক করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন উঠি। বাবা, তুমি এটা কি করে করলে? যারা কিনা যৌতুক চায় তাদের যৌতুক দেওয়ার জন্য তুমি রাজি হয়ে গেলে। সারা জীবন তুমি আমাকে শিক্ষা দিয়েছো, শেষ পর্যন্ত তুমি কিনা। তোর বাবাকে ভুল বুঝিস না রে মা, এখানে তোর বাবার কোনো দোষ নেই। তোকে ভালো রাখার জন্য তিনি এটা করতে বাধ্য হয়েছেন। আমি তো এটা চাইনি। আমাকে তো তোমরা একবার জিজ্ঞাসাও করনি আমার বিয়ে কোথায় হবে, কাকে আমি বিয়ে করব, সেটা কি আমি ঠিক করতে পারবো না? মা, তুই একটু বুঝতে চেষ্টা কর। তুই যেমনটা ভাবিস পৃথিবী তেমনটা নয় রে। এমনিতেও আমরা তোকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজে পাচ্ছিলাম না, তার উপরে এই ছেলেটা ভালো, তোকে নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছে। কিভাবে ফিরিয়ে দিই বল? কেউ যদি আমাকে বিয়ে করতে রাজি হয়, সে এমনি এমনি আমাকে বিয়ে করে নেবে, তার কোনো যৌতুকের প্রয়োজন পড়বে না। এমন নয় যে মা শুধু তোর ক্ষেত্রেই আমাদের যৌতুক দেয়া লাগছে। সব মেয়ের জন্যই সবাইকে যৌতুক দিতে হয়, আমাদের হয়তো একটু বেশি দিতে হচ্ছে। এটাই তো অনুচিত। তোমরা এটা দাও দেখেই সবাই এটার জন্যই বসে থাকে। আমি এখানে বিয়ে করব না মা। এমন জেদ করিস না মা, আমরা তো তোর খারাপটা চাই না বল। আমাদেরও বয়স হয়ে এসেছে, আমরা যেটা করছি তুই মেনে নে। এ কি, তোমার এত বড় সাহস? তুমি কিনা আমার খাটে বসে আছো? এত বড় সাহস কোত্থেকে পেয়েছো তুমি শুনি? এ তুমি কি বলছো? এটা তো আর এখন থেকে তোমার একার খাট নয়, এটা তো আমারও খাট। আমি তো এখানে থাকবো। মা তোমাকে বলে যায়নি তুমি আমার খাটে ঘুমাতে পারবে না, তুমি নিচে ঘুমাবে? আমি তো কখনো নিচে ঘুমাইনি, নিচে ঘুমানোর অভ্যাসও নেই আমার। আমি কেন নিচে ঘুমাবো? আমি তো আপনার স্ত্রী। এসেছে আমার স্ত্রী হয়ে। স্ত্রী না স্ত্রী, সব ঢং করা আমার সাথে চলবে না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, কখনো আমার উপরে স্ত্রীর অংশীদারিত্ব ফলাতে আসবে না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছেন? এরকম খারাপ ব্যবহারই যেহেতু করবেন, তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? বিয়ে করেছি কেন বুঝতে পারছো না? তোমার বাবা যে যৌতুকের টাকা দিয়েছে তার জন্য বিয়ে করেছি। আমি তো আর সেজন্য আসিনি, আমি তো এখানে সংসার করতে এসেছি। আমার মেজাজ খারাপ করবে না। কুঁজো আছো অমনি থাকো, না হলে কিন্তু মেরে তোমার কুঁজো ফাটিয়ে দেবো। চুপ করো একদম। হ্যাঁ, কি তোমার এখনো রান্না হয়নি? দুপুরের খাবার কি সবাই রাতে খাবে নাকি? কাজে ফাঁকি দিচ্ছ নিশ্চয়। এসব তুমি কি বলছো কবিতা? আমি কেন কাজে ফাঁকি দেব? কাজে যদি ফাঁকি না দাও তাহলে তো এত দেরি হওয়ার কথা নয়, আরো আগেই তো রান্না হয়ে যাওয়ার কথা। একা মানুষ আমি, দুটো হাতে সকাল থেকে উঠে কাজ শুরু করেছি, এখনো কাজই করে চলেছি। তুমি বা মা যদি কেউ একজন আমাকে সাহায্য করতে, তাহলে তো এত দেরি হতো না। তুমি এ বাড়ির বউ হয়ে এসেছো, রান্নার দায়িত্ব তোমার। আমরা কেন রান্নাঘরে যাব? দেখতেই তো পাচ্ছ, আমি তো স্বাভাবিক মানুষ নই। তোমাদের তুলনায় আমার কাজ করতে অনেক সময় লাগে, সেজন্যই দেরি হচ্ছে। দেরি হলে কালকে রাত থেকে উঠে রান্না শুরু করবে। আমরা তো আর তোমারই কারণে প্রতিদিন দেরি করে খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কাল থেকে না হয় আমি সকাল সকাল উঠেই রান্না বসিয়ে দেব। কখন উঠে রান্না বসাবে সেটা তোমার ইচ্ছা, দুপুর হওয়ার আগেই যেন আমরা খাবার পাই, এটাই হলো আসল কথা। এর বাইরে গেলে তার ফল কিন্তু ভালো হবে না, কথাটা মনে রেখো। আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকবে।
এসব নাকি কান্না চোখের পানি দিয়ে কোনো লাভ হবে না। ওসব সাবধান, বাবার বাড়িতে গিয়ে করবে, বুঝেছো? স্বামীর বাড়িতে ওসব ন্যাকামো চলে না। কিরে মা, তুই এখানে বসে কাঁদছিস? আরে না না, আমি কাঁদছি না, চোখের মধ্যে ছোপের পোকা গিয়েছে, সেজন্য একটু চোখ মুছছিলাম। তোকে আর মিথ্যে বলতে হবে না, আমি কিন্তু সব জানি। নিশ্চয়ই ওরা তোর ওপর অত্যাচার করেছে, তাই না? আপনি কাদের কথা বলছেন? কারা আমার উপর অত্যাচার করবে? কাদের কথা আবার? ওই অমানুষগুলোর কথা, তোর শ্বশুর বাড়ির লোকদের কথা বলছি। আরে না না, তারা তো খুবই ভালো মানুষ। আপনি হয়তো কোথাও ভুল করছেন। তারা তো আমার উপর কোনো ধরনের অত্যাচার করে না, তারা তো আমাকে ভালোবাসে। এত অত্যাচার সহ্য করেও তুই কিভাবে হাসি মুখে ওদের প্রশংসা করে যাচ্ছিস রে? আমি সেটা দেখে অবাক হচ্ছি, আর এটা ভেবে অবাক হচ্ছি তোর মতো একটা ভালো মেয়েকে ওরা কিভাবে অত্যাচার করে। তুই এখনো এ বাড়িতে আছিস কেন? বাবার বাড়ি চলে যা। না না, আমি কোনোভাবেই বাড়িতে যাব না। বাবা মা অনেক কষ্ট করে, অনেক যৌতুক দিয়ে আমাকে এই বাড়িতে বিয়ে দিয়েছেন। আমার যতই কষ্ট হোক, আমি এখানেই সংসার করব। আমি ফিরে গেলে তারা অনেক কষ্ট পাবে। আমি বলে গেলাম, সামনে তোর শান্তি হবে, দেখে নিস। তোর এই খারাপ দিন থাকবে না, তোর ভালো দিন চলে আসবে। দুঃখ করিস না মা, ধৈর্য ধর, শক্ত হ। সন্ধে হয়ে গেছে, ওরা আবার তোকে কথা শোনাবে। বাড়িতে ফিরে যা। আচ্ছা ঠিক আছে, এসব কথা আপনি আবার কাউকে বলবেন না, কেউ শুনলে ওদেরকে কথা শোনাবে। তুই নিশ্চিন্তে থাক, আমি কাউকে কিচ্ছু বলবো না। আরে বাবা, কি ঝামেলায় পড়লাম! এই মাছটা বারবার আমার ধোয়া হাড়ির মধ্যে উঠে আসছে কেন? মাছটাকে দেখতেও তো সাধারণ মাছ বলে মনে হচ্ছে না, কেমন যেন। এমন মাছ তো এর আগে কখনো দেখিনি, দেখবই বা কি করে? আমি তো তেমন মাছ চিনিও না। উফ, যা যা, দূরে যা, না হলে কিন্তু আজকে তোকে নিয়ে রান্না করে খাবো বলে দিলাম। না না, রান্না করে খাওয়া তো যাবে না, একটি যেহেতু মাছ, সেহেতু তোকে ভর্তা করেই খাবো বলে দিচ্ছি। দূর হ মাছ, দূর হ। আজকে তো ভারী বিপদে পড়লাম। এই মাছ, তুই কি চাস বলতো? আজকে আমি তোকে নিয়ে ভর্তা করেই খাই। জীবনের কোনো মায়া নেই তোর, তাই না? এই শেষবারের মতো বলছি, আমি তোকে ছেড়ে দিলাম। এরপর যদি উঠে আসিস, তাহলে কিন্তু সত্যি সত্যি একদম ফ্রাই করে খাবো। মাছটিকে দেখে মায়া হচ্ছে, ওকে ভর্তা করব না, ওকে আমি পুষবো। তোমাকে সেই কখন আমি পুকুর ঘাটে পাঠালাম এই হাঁড়ি পাতিলগুলো ধুয়ে আনার জন্য? এই অল্প কটা হাঁড়ি পাতিল ধুতে তোমার এত সময় লাগে? আমি তো আর ইচ্ছা করে দেরি করিনি মা, আমার যে শারীরিক অবস্থা, এমনিতেই দেরি হয়ে যায়। তোমার দেরি হবে দেখেই তো আমি তোমাকে আগে ভাগে পাঠিয়েছিলাম, সেই তুমি দেরি করেই ছাড়লে। এরপর আর কখনো দেরি করব না মা, আরো তাড়াতাড়ি করে আসবো। তোমার এই একই কথা আমার আর বারবার শুনতে ভালো লাগে না। যা কিছুই বলি না কেন, তুমি একই কথা বলো। এছাড়া আর কি বা বলার আছে আপনার, বলুন? তুমি এখন ওই বাড়িতে পড়ে আছো কেন? বাপের বাড়ি চলে যেতে পারছো না? আমাদের জ্বালিয়ে ভালো লাগছে তোমার? আমি আপনাদের জ্বালাচ্ছি কই? আপনারা তো আমাকেই জ্বালাচ্ছেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে আমাকে জ্বালিয়ে, তাই না? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বলছো? আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করুন। যাও, এক্ষুনি গিয়ে রান্না বসাও। আজকে যদি রান্না করতে দেরি হয়, তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো বলে দিলাম। আমি যাচ্ছি মা, এখনই রান্না বসাচ্ছি। কিরে বিক্রম, কি হয়েছে রে? আজকে তোকে এত খুশি দেখাচ্ছে, আবার দেখছি মিষ্টি কিনে এনেছিস। আমি আজকে সবচেয়ে খুশি মা, আমার যে খুশি আর কেউ নেই। তুই যে আজকে অনেক খুশি সেটা তো চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এখন আমাদেরকে বল না, কি জন্য তুই এত খুশি হয়েছিস? খুশির খবর বলতেই তো চাচ্ছি।
এরকম একটা অপয়া অলক্ষীকে সামনে নিয়ে কিভাবে খুশির খবর বলবো বলো তো? পূজা, বিক্রম কি বলছে শুনতে পাচ্ছ না? এক্ষুনি এখান থেকে যাও তুমি। আনন্দের সময়টা বেদনায় পরিণত করো না। কত বছর পর আমার ছেলেটার মুখে একটু হাসি ফুটেছে। যাও তুমি, যাও। বল বাবা, এবার বল, অলক্ষীটা এখান থেকে বিদেয় হয়েছে। মা, আমার একটি ভালো চাকরি হয়েছে, বেশ ভালো বেতন। 1 মাসের বেতন দিয়ে আমাদের 3 মাস চলে যাবে। কি বলছিস বিক্রম? সত্যি বলছিস তো তুই? হ্যাঁ মা, হ্যাঁ, আমি একদম সত্যি বলছি। আমাদের আর কোনো অভাব থাকবে না। এখন তুমি যে কোনো ভাবে এই মেয়েটাকে বাড়ি থেকে বিদায় করো তো। তুই কোনো চিন্তা করিস না। কবিতা শোন, এখন থেকে থেকে ওকে চোখে চোখে রাখবি। যে কোনো ভাবে ওকে বাড়ি থেকে বের করতে হবে। এই যে পোষা মাছ, তোমার কি আসলেই কোনো শক্তি আছে? সাধারণ কোনো মাছ হলে এই অল্প দিনে এতটা বড় হওয়ার তো কথা নয়। তুমি তো দেখছি অনেক বড় হয়ে গেছো। তোমার কি নাম দিয়েছি তুমি জানো? তোমার নাম আমি দিয়েছি আশা। একটা জিনিস বলো তো মাছ, তোমাকে ঘরে আনার পর থেকেই এ বাড়িতে একটার পর একটা ভালো জিনিস হচ্ছে। তুমি কি আসলেই কোনো ঐশ্বরিক মাছ? তুমি এখানে কি করছো? তার সাথে কথা বলছো দেখি তো। না না, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমি কারোর সাথে কথা বলছি না, দেখার দরকারও নেই। তুমি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও। কি লুকাচ্ছ তুমি? কি লুকাচ্ছ? দেখাও বলছি, দেখাও আমাকে। আমি কিন্তু এমনিতেই দেখে ফেলেছি, তাড়াতাড়ি দেখাও। এটা আবার কেমন মাছ? আগে তো কখনো দেখিনি এমন মাছ। এই মাছের সাথে তুমি কথা বলছিলে? মাছের সাথে কি কথা বলো? আমি কি কথা বলি সেটা তোমার জানতে হবে না। আমার মাছ আমাকে ফিরিয়ে দাও, আমার আশাকে আমাকে দাও। মা, দাদা, দেখে যাও, এদিকে দেখে যাও। এসো তাড়াতাড়ি, এদিকে দেখে যাও। এ বাড়িতে কি হচ্ছে? তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে রে কবিতা? এভাবে চেঁচাচ্ছিলিস কেন? কোনো বিপদ হলো নাকি? আমার কোনো বিপদ হয়নি। এদিকে কি চলছে ভালোভাবে দেখো। এই হাড়ির মধ্যে কি আছে দেখো। দেখি পূজা, হাড়ির মধ্যে কি আছে দেখাও আমাদেরকে। এ হাড়ির মধ্যে তো একটা মাছ। এই মাছটা এখানে কি করছে? এরকম মাছ আগে তো কখনো দেখিনি। কোত্থেকে আসলো এই মাছ? কোত্থেকে এসছে সেটা আমি জানি না দাদা। কদিন ধরে এই মাছ এখানে আছে সেটাও জানি না। এই হাড়িটা তো অনেকদিন ধরেই দেখছি। এই মাছ দিয়ে ও কি করছে? করতে চাইছি বা কি? হ্যাঁ দাদা, আমার তো মনে হয় এই মাছটা দিয়েই ও কোনো না কোনো জাদু করছে আমাদের ওপর। না হলে তো এরকম অদ্ভুত মাছ কখনো দেখিনি। আর যদি কোনো সাধারণ মাছ হতো অবশ্যই আমাদের দেখাতো। এভাবে লুকিয়ে রেখেছে কেন? ওরে হারামজাদি, তুই কিনা আমাদের পরিবারের ক্ষতি করবার জন্য জাদু করছিলিস এই মাছ দিয়ে? দাঁড়িয়ে দেখছো কি দাদা? এই মাছ এখনই শেষ করে দাও। এই মাছ নিও না, নিও না। আমার মাছ আমাকে ফেরত দাও বলছি। মাছটা ফেরত দাও। আরে না না, মাছটি ফেরত দিবি না। নিশ্চয়ই এটা জাদুর মাছ। এই মাছ ওকে দিয়ে দিলে মাছ দিয়ে জাদু করে আমাদের ক্ষতি করবে। এই মাছটি এখনই মেরে ফেল। কি হয়েছে তোমাদের বাড়িতে? এত চেঁচামেচি করছো কেন? কিরে বিক্রম, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই মাছটাকে মেরে ফেল। আরে থাম তোরা, থাম। এই মাছটাকে মারিস না। এই মাছটাকে মারলে তোদের ক্ষতি হবে। মারিস না মাছটাকে, থাম বলছি তোরা। এটা কোনো সাধারণ মাছ নয়। অভিশাপ লাগবে, অনিষ্ট হবে, ছেড়ে দে। এটা তোরা কি করলি? মাছটাকে মেরে ফেললি? মেরে ফেলেছে, ভালোই হয়েছে। মা, আমার আমার পিঠের মধ্যে কেমন যেন ব্যথা করছে। ফোঁড়ার মতো কিছু একটা জাগছে। দেখো মা, দেখো, আমাদের 3 জনের পিঠ কুঁজো হয়ে যাচ্ছে। ও নিশ্চয়ই মাছের জাদুর ফলে এমনটা হয়েছে। পূজা এমনটা করেছে। ওকে ছাড়বো না, বাড়ি থেকে বের করে দেব। পূজা কোনো জাদু করেনি। তোমরা 3 জন মিলে নিরপরাধ মাছটাকে মেরেছো। সেজন্যই তোমাদের পিঠ কুঁজো হয়ে গেছে। উল্টো পূজার কুঁজো দশা চলে গেছে। আপনাদের আমাকে বের করে দিতে হবে না, আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। তুমি এভাবে আমাদের ছেড়ে গেলে
আমাদের সেবা যত্ন কে করবে? আমরা তিনজনই তো প্রতিবন্ধী হয়ে গেলাম। তোমরা তোমাদের উচিত শিক্ষা পেয়েছো, এটাই তোমাদের প্রাপ্য ছিল। তোমরা সবাই আমাদেরকে এভাবে ফেলে যেও না, আমাদের সুস্থ করে তোলো, আমাদের সাহায্য করো। বলো তো বন্ধুরা, অসাধারণ মাছটি পূজা কোথায় পেয়েছিল? এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।